30% মানুষদের ছুঁড়ে ফেলবেন তো? এর বদলা আবারও বলছি 26-এর ভোটে মানুষ গুনে গুনে নেবে, আপনাকে গণতান্ত্রিকভাবে চ্যাংদোলা করে ভোট রাজনীতির বাইরে ফেলে দেবে। তখন সংগঠন নিয়ে পড়ে থাকুন, তারপর তো আবার বলবেন না যেন যে আমি তো সংগঠনের কেউ না, আমাকে তো কেউ ডাকেনি, আমি তো বিরোধী দলনেতা। আপনাদের দলের বিভাজনটা মেটান না, ওই কোথায় কি গাড়ি বাড়ি নাড়ি দিলে নাকি পদ পাওয়া। একের পর এক কাণ্ডে একেবারে বঙ্গ বিজেপি কিন্তু উত্তপ্ত। প্রথমে শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য, তারপর একেবারে গতকাল দিলীপ ঘোষের খড়গপুরে রাস্তা উদ্বোধন করতে গিয়ে মহিলা বিক্ষোভে সামিল হলেন তিনি বলছেন একেবারে গলা টিপে দেব, কোট অ্যান্ড কোট যাচ্ছি দিলীপ ঘোষের কথায়, গলা টিপে দেব, আমার সঙ্গে পাঙ্গা না, আমি কিন্তু গাড়ি চালিয়ে দেব। প্রথমে চ্যাংদোলা মন্তব্য বিরোধী দলনেতা, তারপরে প্রাক্তন সাংসদের এই ধরনের কথা, কি বলবেন? দেখুন, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাইছি যে দিলীপবাবু ব্রাত্য বসুর কাছ থেকে একটু শিখুন। ওনার তো ক্লাস 8 পাস ফিটার বলেন ওনাকে, মানে আমি বলিনি, 8 পাস ফিটার বলেছিলেন কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন তথাগত রায়। তো কামিনী কাঞ্চনরা যখন ক্লাস 8 পাস ফিটার বলেন, 8 পাস ফিটারের থেকে এর বেশি কিছু আর কি শুনবো। ব্রাত্য বসুর কাছ থেকে শিখুন যে কিভাবে একটা চূড়ান্ত বিক্ষোভের মধ্যেও গাড়ি চাপার কথা তো বলেননি, উল্টে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য ক্ষমা চেয়েছেন। এইটা রাজনৈতিক সংস্কৃতি। তৃণমূলের কাছ থেকে শিখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখুন। আপনি একটা সাধারণ বিক্ষোভ নিতে পারেন না। এর আগে 2018 বা 19 সালে আপনি খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে কাউন্সিলর কাজ করবে না সেই কাউন্সিলরের বাড়ির পোস্টারের গায়ে পটি ফেলে এসো, বাজে শব্দ ব্যবহার করেছিলেন। আপনি এই ধরনের যে সন্ত্রাসমূলক কথাবার্তা দিনের পর দিন বলছেন, উগ্রবাদী কথাবার্তা যেভাবে বলছেন, জেনে রাখুন দিলীপবাবু, আপনার দল আপনাকে বিভিন্নভাবে ঘুরিয়ে হারিয়েছে। আপনার দল আপনার সভাপতির পদ কেড়ে নিয়েছে। আপনি নিজেকে প্রমাণ করার জন্য যে সব কথাবার্তা বাংলার মানুষের বিরুদ্ধে বলে যাচ্ছেন, মাদের বিরুদ্ধে বলে যাচ্ছেন, মানুষের বিরুদ্ধে বলে যাচ্ছেন, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এর বদলা কিন্তু মানুষ নিয়ে নেবে। গলা গণতান্ত্রিকভাবে বিজেপির টিপে ধরবে আপনার জন্য। এখন আপনার দাবি হচ্ছে যে কোনোভাবে হোক আমার সভাপতির পদটা ফিরিয়ে দাও। আপনি চলে যাচ্ছেন বিধানসভায়, আপনি চলে যাচ্ছেন আপনার লোকজনকে নিয়ে বিভিন্ন জায়গায় এবং প্রমাণ করার চেষ্টা করছেন যে আপনি কত বড় সাংগঠনিক নেতা। যদি আপনি এত বড় সাংগঠনিক নেতাই হতে পারতেন, যে ভারতীয় ক্রিকেটার বোলার অশোক দিনদা আপনার বিরুদ্ধে বাজে বাজে কথা বলেছিল, তার উত্তর কী দিয়েছেন আপনি? তার তো উত্তর দিতে পারেননি। আপনি নিজে রেগুলার মাছ ধরেন, মাছ ভাত সেবন করেন, যখন আপনার নেতারা দিনের পর দিন মাছ খাওয়ার বিরোধিতা করেন, আপনি তার বিরুদ্ধে কি বলেন? লজ্জা করে না? বাংলার সংস্কৃতিকে এইভাবে আপনারা খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন খারাপ কথা বলেছেন, তার ফল হয়েছে ভোটে চূড়ান্তভাবে হার, আপনার সভাপতির পদটাও চলে গিয়েছে। এইভাবে যদি বাংলার মানুষদের, বাংলার মায়েদের অপমান করতে থাকেন, জেনে রাখুন 2024-এর ভোটে যে 12টা আসন পেয়েছিলেন, 29-এ সেটা আবার দুটোয় না থেমে যায়। 2021-এর যে 77টা পেয়েছিলেন, আজকে 65টা, সেটা 30-এর কমে না গিয়ে ঠেকে যায়। কিন্তু আপনি যদি মানুষকে এরকমভাবে ব্যঙ্গ বিদ্রূপ করেন, মানুষের বিক্ষোভ সামলাতে না পেরে গাড়ি চালিয়ে দেওয়ার কথা বলেন, আমরাও কিন্তু বসে থাকবো না দিলীপবাবু। আমরা মানুষকে অনুরোধ করব প্রকৃত আপ্যায়ন করতে। আমি বলতে পারবো না নকুলদানা গুড় বাতাসা, আমি বলবো মাছ ভাত খাওয়াও, বেশি করে মাছ ভাত খাওয়াও, এমন মাছ ভাত খাওয়াও যে বিজেপির কাছে গিয়ে অম্বল হয়ে যাক, এবং সেই ছবি ঘরে ঘরে বিজেপির ঘরে ঘরে পাঠিয়ে দাও যে বিজেপি বলছে মাছ ভাত খাওয়ানো বারণ, সেই বিজেপির নেতাই মাছ ধরছে, সেই বিজেপির নেতাই মাছ ভাত খাচ্ছে। এ কী বিজেপি? এটা কী ধরনের বিজেপি? কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, কোনো ভাবনা নেই, কোনো মহিলাদের প্রতি মানে কোনো নেই, কোনো রকম শ্রদ্ধা নেই, সম্মান নেই। মুসলিমদের প্রতি অন্যায় অবিচার হচ্ছে। ভারতে এখন যে কজন মুসলিম বিধায়ক আছে বা ভারতে যে কজন মুসলিম পার্লামেন্টারিয়ান আছে, তাদের কি ছুঁড়ে ফেলে দেবে নাকি? দেবে তাদের বিজেপি ছুঁড়ে ফেলে? তাহলে 3508 কোটি টাকা এবার মাইনরিটি বাজেট হয়েছে কেন বাজেট হয়েছে? যদিও সেখানে শিক্ষা খাতে কমেছে, মাইনরিটি শিক্ষা খাতে কমেছে, তা সত্ত্বেও তো 3508 কোটি টাকা বা তার বেশি মাইনরিটি বাজেট হয়েছে। ফলে এরা একটা কথা বলে আর একটা তার উল্টো কাজ করে। এবং সবথেকে নক্কারজনক ঘটনাটা এই যে এদের যে ট্র্যাডিশন, দেশকে গদ্দারো কো গোলি মারো ড্যাশ ড্যাশ ড্যাশ, বা ঠুমকা লাগাতা হ্যায়, বা লেডি কিম, বা দিদি ও দিদি,
এখন দাদা, ও দাদা, আপনিও তো সেই পথটাই নিচ্ছেন। বাংলায় 50% নারী আছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে বুঝতে পেরেছেন যে ক্ষমতায়ন কিভাবে হয়, কন্যাশ্রীর মাধ্যমে বুঝতে পেরেছেন যে ক্ষমতায়ন কিভাবে হয়, রূপশ্রীর মাধ্যমে বুঝতে পেরেছেন ক্ষমতায়ন কিভাবে হয়, 2 টাকা চালের দামের মাধ্যমে বুঝতে পেরেছেন ক্ষমতায়ন কিভাবে হয়, এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বুঝেছেন ক্ষমতায়ন কিভাবে হয়। ফলে আমরা মহিলাদের ক্ষমতায়নের জন্য যে কাজ করে যাচ্ছি, আপনারা গ্যাসের দাম বাড়ানো থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা আটকানো থেকে শুরু করে মানুষের মাথার ছাদের টাকা আটকানো থেকে শুরু করে যে ধরনের অন্যায়গুলো করে যাচ্ছেন, এবং শেষমেশ গলা টিপে ধরা বা গাড়ি চালিয়ে দেওয়া, প্রত্যেকটার বদলা মানুষ আবার 26-এ নেবে এবং 29-এ নেবে। তৈরি থাকুন। হাওয়া লাগানোর জন্য প্রচুর টাকা কামিয়ে নিয়েছেন এই 5-7 বছরে। এসি গাড়িকে চড়ছেন বিভিন্ন 5 স্টার হোটেলের রুমে, বিভিন্নভাবে রিসোর্ট পলিটিক্স করছেন, বিভিন্নভাবে ভ্যানিটি ভ্যান পলিটিক্স করছেন। আর না, এবার মাটিতে থাকার জন্য তৈরি থাকুন। মাটিতে দৌড়িয়ে দৌড়িয়ে মানুষ আপনাদের পিছনে থাকবে, চিন্তা করবেন না। কিন্তু দাদা, বারংবার দিলীপ ঘোষের মুখ থেকে শোনা যাচ্ছে রাজনীতি ছেড়ে দেবো কিন্তু মেজাজ ছাড়বো না। নিজের ইগোতে কিন্তু এখনো পর্যন্ত অনড় দিলীপ ঘোষ। রাজনীতি উনি করছেন কোথায়? উনি তো ঠিক বলেছেন, এই জায়গাটায় রাজনীতিটা করছেন, উনি তো মাছ ধরছেন। বিজেপির নেতারা মাছ ধরতে বারণ করে, মাছ খেতে বারণ করে, মাছলি খাতা হয়, উনি মাছ ধরছেন। তো বিজেপির সঙ্গে তো উনি নেই, আমার তো তাই মনে হয়। আমি ওই কারণেই মাছ বারবার বলছি। যখন বারংবার বিজেপির বিভিন্ন নেতামন্ত্রী বা কেন্দ্রীয় স্তরে তারা মাছ ভাতের বিরোধিতা করছে, তখন দিলীপ ঘোষ মাছ ধরছে মানে হয় তাদের বিরোধিতা করছে, নয় রাজনীতিতে নেই। এবং কটা ইয়েতে দেখেছেন, লাস্ট এই আরজি কর ঘটনা থেকে শুরু করে বা তার আগে দুর্নীতির ঘটনা থেকে শুরু করে বিজেপির কটা সভাতে দেখেছেন দিলীপ ঘোষ বক্তৃত্ব রাখছেন? কটা সাংগঠনিক সভাতে দেখেছেন দিলীপ ঘোষকে নেমন্তন্ন করে ডাকা হয়েছে? দিলীপ ঘোষ তার কয়েকজন অনুগামী নিয়ে আর সরকারের প্রচুর টাকা নিয়ে, মানে কেন্দ্র সরকারের প্রচুর টাকা কামিয়েছে, তো সেই টাকা নিয়ে ওই যশপান বাবুর মতন আর কি, ভাঙলে মানে আগুন লাগলে প্রচুর টাকা বেরিয়ে আসবে আর কি। যেমন হয় না যে পিঁপড়ের গাদার মধ্যে তুমি গরম জল ঢেলে দাও, হু হু করে পিঁপড়ে বেরিয়ে আসে, ঠিক তেমনভাবেই যে পিঁপড়ের গাদার মধ্যে যেরকম আগুন ফেলা হচ্ছে, তেমনই কিন্তু আমাদের এখানেও একই কাজ হবে। রাজ্যের বিজেপির নেতাদের বাড়ি থেকেও এভাবে হু হু করে টাকা বেরোবে, সেই টাকা এখন খরচা করছে, সময় নেই, রাজনীতিতে নেই, মানুষের সঙ্গে নেই, তাই ধরে রাখতে পারছে না নিজের মেজাজ। কিন্তু তৃণমূলের কাছ থেকে এই সহবত, তৃণমূলের কাছ থেকে এই যে রাজনৈতিক সৌজন্য, এগুলো শিখে নিন। আপনার রাজনীতির যদি আর যে কবছর পড়ে রয়েছে, সেটা ভালোভাবে চলতে পারে। একেবারে শেষ প্রশ্নে যাব। বঙ্গে একেবারে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মন্তব্য। অন্যদিকে কর্ণাটকে 18 জন বিজেপি বিধায়ককে একেবারে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ছুঁড়ে ফেলতে দেখা গেল, এবং রমরমিয়ে মুসলিম সংরক্ষণ বিল পাশ। কি বলবেন? দেখো, কর্ণাটকে যেটা হয়েছে সেটা আইনের বিরুদ্ধে হলে আইনের মতন কাজ করুক। সংবিধানের আইন আছে যে তুমি যদি বিধানসভার মধ্যে অগণতান্ত্রিক কাজ করো, অসাংবিধানিক কাজ করো, তাহলে সেখানে সুরক্ষা নিশ্চিত করার, এটা একটা দিক। এবং সেখানেও যদি কোনো অন্যায় হয়ে থাকে, দায়িত্ব নিয়ে বলছি, সেখানে আইনের শাসন জারি করা সরকারের দায়িত্ব। আবার ঠিক এইখানেও এই মুসলিমদের চ্যাংদোলা করা এবং তাদের ছুঁড়ে ফেলা, দাদা নন্দীগ্রামে মুসলিমরা আপনাকে ভোট দেয়নি বলছেন? না দিলে জিতলো কি করে? আপনার মুসলিম মাইনরিটি সেল নেই বলছেন, তাহলে এত মুসলিম নেতা আপনাদের দলে আছে কি করে? আপনার কোনো মুসলিম বিধায়ক নেই বলছেন, হ্যাঁ না এমপি নেই, কিন্তু কোনো মুসলিম বিধায়ক নেই বলছেন। আচ্ছা ঠিক আছে, রাজ্যে তো নেই, ভারতে তো আছে, অন্য দলের তো আছে, সবাইকে ছুঁড়ে ফেলবেন তো? 30% মানুষদের ছুঁড়ে ফেলবেন তো? এর বদলা আবারও বলছি, 26-এর ভোটে মানুষ গুনে নেবে, আপনাকে গণতান্ত্রিকভাবে চ্যাংদোলা করে ভোট রাজনীতির বাইরে ফেলে দেবে। তখন সংগঠন নিয়ে পড়ে থাকুন, তারপর তো আবার বলবেন না যেন যে আমি তো সংগঠনের কেউ না, আমাকে তো কেউ ডাকেনি, আমি তো বিরোধী দলনেতা। আপনাদের দলের বিভাজনটা মেটান না। ওই কোথায় কি গাড়ি বাড়ি নাড়ি দিলে নাকি পদ পাওয়া যায়, ওসব সামলান। রাবণের 10টা মাথা আছে, সেসব সামলান। কে অনুপম আছে, কে নাকি শুভেন্দু আছে, কে নাকি সুকান্ত আছে, কে নাকি কামিনী কাঞ্চন আছে, কে নাকি নর্থ বেঙ্গলের কোন নেতা আছে, বাড়লা ফাড়লা, সামলান তাদেরকে। আমাদের দিকে আসতে যাবেন না, মুসলিম বিধায়কদের দিকে যে ওইভাবে যেতে যাবেন না। মানুষ আপনাকে গণতান্ত্রিকভাবেই ছুঁড়ে ফেলবে।